লাইভে আমরা সালাম আলাইকুম সবাইকে। আমার প্রিয় ক্লাস 7 এর শিক্ষার্থীরা, সালাম আলাইকুম সবাইকে। আমাকে বলছে অনেকে তার নাম নিতে, যেমন শাহি ফারজান বললো তার নাম নিতে। তো আমি সবার নাম এইভাবে দুনিয়া পসিবল না, সবার নাম এইভাবে নিতে গেলে আমার আজকে ক্লাস নেওয়া লাগবে না, আমার আজকে খালি নামই নিতে হবে। ওই যে আমি আরজে ছিলাম রেডিও স্টেশনে, রেডিও ঢোল 94.0 FM এ। তো আরজে থাকাকালীন শো করার টাইমে মানুষের অনেক SMS আসতো যে আমার SMS টা একটু পড়ে দিবেন, আমি অমুককে ভালোবাসি, এটা যদি একটু বলে দিতেন তাকে, আমার এই গানটা যদি একটু প্লে করে দিতেন, এমন নানা রকম কথাবার্তা। তো আমার শিক্ষার্থীরাও যখন এইভাবে বারবার বলতে থাকে আমার নামটা একটু বলেন, তখন আমার কাছে সেই স্মৃতিগুলোই মনে পড়ে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমাকে অনেকে সালাম দিচ্ছ, আমি সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আমি তোমাদের সবার নাম দেখতে পাচ্ছি, আমি সবার মেসেজ দেখতে পাচ্ছি। আমাকে কেউ জিজ্ঞাসা করছো যে আমার ঈদ কেমন গেছে? আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো গেছে। ভালো গেছে বলতে হয়, কিন্তু শরীর কিছুটা কেমন জানি লাগছিল, রোজা ভেঙে হঠাৎ করে এতটা গরম। আবার ঈদের দিন দেখা যায় যেখানেই যাই আত্মীয়ের বাসাতে দাওয়াত খেতে, পোলাও মাংস তো রান্না করে, বা তেলের খাবার। কারণ বাঙালির খাদ্যাভ্যাস তো খুব জঘন্য স্বাস্থ্যগত দিক থেকে। টেস্টের দিক থেকে বাঙালির মতো এত মজার খাবার জানি না পৃথিবীতে কোন জাতি রান্না করে। কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে যত রকম অস্বাস্থ্যকর, বাজে, বিশ্রীভাবে রান্না করা যায় সেটা আমরা রান্না করি। তা পোলাও থেকে শুরু করে সবকিছুই আমরা কোনো হেলদি ওয়েতে রান্না করি না। তো যেটা হয়েছে, ধরো ৩০ দিন ২৯ দিন রোজা রাখার পরে যখন খেয়েছি খাবার-দাবার, এরকম তেল জাতীয় খাবার-দাবার, তখন সেটা ভালো লাগেনি। শরীর খারাপ করেছে কিছুটা। আমাদের বাসায় যদিও বা ভাজাপোড়া খাবার একটা অভ্যেস আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। আমি নিজে আমার গরজে ভাজাপোড়া ইফতারে খাওয়াটা বন্ধ করেছি আজ বেশ অনেক বছর হয়ে গেল। আমি ইফতারে ভাত খাই। এটাই ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আর আফসানা বলছে দিনে লাগে গরম, রাতে লাগে শীত। আমি জানি না রাতে শীত লাগে কিনা আফসানা, কিন্তু ঢাকা শহরে যে পরিমাণ গরম, দিনে রাতে সবসময়ই গরম লাগে। এটাই হচ্ছে কথা। জান্নাতুল ফেরদৌস বলল কথা শোনা যাচ্ছে না। সবাই যদি একটু বলতো আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি আমাকে একটু বলো। তাহলে খুব ভালো হয়। যে আমাকে বলো যে আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। হুম। নাজিয়া বলো আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। কুমিল্লাতে অনেক গরম, অভয় বললো। এক্স্যাক্টলি, কুমিল্লাতে অনেক গরম। আমি তো আমার জীবনের অনেক বছর কুমিল্লাতে কাটিয়েছি, কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তাম। তাছাড়া আমার গ্রামের বাড়িও চাঁদপুর। তো কুমিল্লাতে গরম, অনেক গরম। আমার কাছে কুমিল্লার গরমটা এখনো মনে আছে, কিন্তু ঢাকার গরমের মতো এমন বিশ্রী গরম না। ঢাকার গরমটা একটা, এটা কোনো সুস্থ স্বাভাবিক গরম মনে হয় না, কেমন। আর যে বাজে বাতাস, এটার জন্যও আসলে এতটা খারাপ লাগে। আর এখন কিন্তু বাইরে মেঘ করে এসেছে, বাইরে যে আবহাওয়া, এটা দেখে আমার পড়া রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। আমার সেই শৈশব কৈশোর থেকে শুরু করে আজও যখন কবিতাটা পড়ি, অসম্ভব ভালো লাগে। দিনের আলো নিভে এলো সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং, বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এই হচ্ছে কথা। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আজ ঈদের পরবর্তীতে এই ক্লাসে তোমাদেরকে প্রথমেই কিছু রুলস এন্ড রেগুলেশনস বলে নিই, যেটা আমি সব ক্লাসেই বলার চেষ্টা করি। সেটা হলো, আমরা পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করব। ঘুম এসে পড়লে দাঁড়িয়ে ক্লাস করা স্টার্ট করব, বা চোখে মুখে পানি দিয়ে আসবো তাড়াতাড়ি যেয়ে। কিন্তু আমরা ঘুম কাতুরে চোখে ক্লাস করব না। প্রপারলি আমরা একটা চেয়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে ক্লাস করব এবং একটা নির্দিষ্ট খাতায় বাংলা সবকিছু নোট করব। এই অভ্যেসটা আমাদের রাখতে হবে সব বিষয়ের জন্য। এবং আমরা যখন ক্লাস করব, ক্লাস করার সময় আমি প্রশ্ন করার জন্য আলাদা সময় দিই। ক্লাসের মাঝখানে আমি কোনো প্রশ্ন নেই না। তো তুমি একটু ধৈর্য ধরলেই দেখা যাবে আমার লেকচারেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সেটাও যদি না পাও, তাও চিন্তা নাই। আমি যথেষ্ট সময় দিব। তুমি প্রশ্ন করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা আজকের ক্লাসটাতে শুরু করতে যাবার আগে আমার পরিচয়টা একটু ছোট করে দিব, এবং আজকের ক্লাসটা আমি উল্টা দিক থেকে শুরু করব, সোজা দিক থেকে শুরু না করে। তার আগে আমি বলে নেই, আমি আব্দুল্লাহ আল মেহেদী। বাংলা পড়ানোর সঙ্গে আজ অনেক বছর ধরে সম্পৃক্ত আছি। দীর্ঘ সময় রেডিও এবং টেলিভিশনে হোস্টিং করার অভিজ্ঞতা আছে। সময় টিভিতে একটা প্রোগ্রাম হোস্ট করতাম এক সময়। রেডিও ঢোল 94.0 FM এ আরজে ছিলাম অনেক বছর। আর আরো কিছু কাজ করা হয়। এখনো একটা কাজ করি একটা বিদেশি সংবাদ সংস্থার সঙ্গে। এমনিতে পড়িয়েছি ১০ লক্ষেরও বেশি শিক্ষার্থী হবে। বাংলার সঙ্গেই আছি আজ অনেক অনেক বছর। অনলাইন অফলাইন ২ জায়গাতেই পড়িয়েছি। আমি ছিলাম রেডিও ঢোল 94.0 FM এ। তোতা কাহিনী আজকে আমরা পড়ব। কিন্তু ওই যে বললাম, আমরা আজকে একটু উল্টা যাব। ঠিক আছে? আমরা আজকে একটু উল্টা যাব। আমরা আজকে গল্প পড়ব পরে। আমরা আগে পড়ব গল্পের শব্দার্থ টিকা এবং গল্পের মূল ভাব। একটু চ্যাটটা এখন পজ করে দেই।
শাস্ত্র। আগে একটু শব্দার্থগুলো দেখে নিব। কেন শব্দার্থগুলো দেখে নিচ্ছি? কারণ রবীন্দ্রনাথ যেমন বাংলায় লিখেছেন, এখনকার দিনে আমরা ওই ধরনের বাংলা দেখতেও পারি না। আবার ওই ধরনের বাংলা আমরা মানে আসলে দেখতেও পারি না বলতে বোঝাচ্ছি, ওই ধরনের বাংলায় মানুষ এখন আর লেখেও না। তো আমরা দেখতে পাই না। আবার আমরা ওই ধরনের বাংলা এখন আর পড়িও না। এখনকার বাংলাটা আর অনেক বেশি সহজ সরল বা সাবলীল। ওই সময়ের সাপেক্ষে ওইটা ঠিক ছিল। এখনকার সাপেক্ষে বেঠিক তা বলছি না। কিন্তু লেখাগুলোর ধরনটা তো মানে কন্টেম্পোরারি না বা আধুনিক যুগের মতো না। একটু আউটডেটেড। এটা স্বাভাবিক। এটা এখনকার দিনে তুমি হুমায়ূন আহমেদের লেখা পড়লে মনে হবে যে এটাই তো পারফেক্ট ল্যাঙ্গুয়েজ। বা 'প্রথম আলো' বা যেকোনো দৈনিক পত্রিকা 'আমার দেশ' পড়লে মনে হবে এটাই তো পারফেক্ট ল্যাঙ্গুয়েজ। তোমার এই বাংলাটাই যদি কেউ ১০০, ১৫০, ২০০ বছর পরে পড়ে, তার কাছে মনে হবে এটা একটা আউটডেটেড বাংলা। এভাবে তো এখন আর বাংলা লেখে না। এটা যেকোনো ভাষাই, পৃথিবীর যেকোনো ভাষাই সময়ের সাথে, সাথে পরিবর্তিত হয়। এটা ভাষার একটা বৈশিষ্ট্য। একজন জিজ্ঞেস করেছে অভয় যে আমি কি জাগো এফএম এ ছিলাম নাকি? না, আমি জাগো এফএম এ কখনোই ছিলাম না। আ মোতাসিম জিজ্ঞেস করেছে আরজি মানে কি? আরজি না, এটা হচ্ছে আরজে। আরজে মানে হচ্ছে রেডিও জকি। সহজ কথায় যারা এফএম রেডিও স্টেশনে উপস্থাপনা করে তাদেরকে আরজে বলা হয়ে থাকে। শাস্ত্র, শাস্ত্র মানে কি? বিশেষ বিদ্যা বা গ্রন্থ। যেমন বললাম যে চিকিৎসা শাস্ত্রে আ উনার দখল আছে বা চিকিৎসা শাস্ত্রে তিনি অনেক জানেন। অবিদ্যা মানে কি? মানে অজ্ঞতা। দক্ষিণা মানে কি? দক্ষিণা শব্দটা সাধারণত আমরা দেখতে পাই যে সনাতন ধর্মাবলম্বীদের নানা আচার অনুষ্ঠানের সাপেক্ষে ব্যবহৃত হয়ে থাকে। যে পুরোহিতকে দক্ষিণা দেওয়া হয়েছে বা ঠাকুরকে দক্ষিণা দেওয়া হচ্ছে। দক্ষিণা বলতে আসলে শুধু যে পারিশ্রমিক তা নয়, এটা মূলত বোঝানো হয়ে থাকে এই পারিশ্রমিকটা একটু ভিন্ন অন্য আর ৮-১০ টা পারিশ্রমিকের চেয়ে। যেমন ধরো স্যালারি, এটা একটা পারিশ্রমিক। আবার ওয়েজ, এই যে WAGE ওয়েজ, এটাও কিন্তু একটা পারিশ্রমিক। স্যালারি শব্দটা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে যারা হচ্ছে মানে বেতন মাসে কাজ করে, মাসের শেষে বেতন পায় মানুষ। ওয়েজ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে যারা মজুরি পায়, ধরো দৈনিক মজুরি পায় তাদেরকে। মূলত শ্রমিক শ্রেণীর সাথে এটা বেশি বেশি ব্যবহার করা থাকে ওয়েজ বা মজুরি। যেমন শিখো আমাকে বেতন দেয়, আমি তো বলবো না শিখো আমাকে মজুরি দেয়। কিন্তু যেই ভদ্রলোক রাজমিস্ত্রির কাজ করেন কোথাও, তিনি কিন্তু বলেন না যে তাকে বেতন দেয়, তিনি বলেন তাকে মজুরি দেয়। তো এটা আর কি। তেমনি দক্ষিণা, এইটা সাধারণত আমরা দেখি যে একটু সম্মানার্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ধরো ঠাকুরকে দিয়ে কোনো পূজা অনুষ্ঠান করিয়েছে, বা ঠাকুরকে দিয়ে বলতে হচ্ছে পুরোহিতকে দিয়ে, বা ধরো মানে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে দিয়ে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো কাজ করানো হয়েছে, তাকে একটা দক্ষিণা দেওয়া হয়েছে। এভাবে দক্ষিণা শব্দটা ব্যবহার করা হয়। তাকে যদি তুমি বলো তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে, এটাও শুনতে খারাপ শোনায়। যদি বলো তাকে বেতন দেওয়া হয়েছে, এটাও খারাপ শোনায়। আর যদি তুমি বলো তাকে মজুরি দেওয়া হয়েছে, এটাও খারাপ শোনায়। স্যাকরা, স্যাকরা শব্দের অর্থ হচ্ছে বা স্যাকরা, এটার মানে হলো গিয়ে স্বর্ণকার। যারা স্বর্ণের দোকানে কাজ বা স্বর্ণ নিয়ে কাজ করে আরকি। হদ্দমুদ্দ, হদ্দমুদ্দ মানে হচ্ছে যত দূর সম্ভব। তোমার পক্ষে যত দূর সম্ভব, ঠিক আছে? চেষ্টা শেষ পর্যন্ত। হদ্দমুদ্দ করেছো। চেষ্টা শেষ পর্যন্ত বা এমন আরকি। নস্য, এটা আমরা এখানে দেখতে পাই না। কলকাতাতে বা পশ্চিমবঙ্গে এগুলোর কিছুটা প্রচলন রয়েছে। নস্য হচ্ছে তামাকের গুঁড়া। সাধারণত এটা দিয়েও নেশা করা হয়। তামাক দিয়ে শুধুই সেটাকে সিগারেট আকারে নেশা করা হয়, বিষয়টা কিন্তু তা নয়। নেশাই বললাম, যদিও যিনি সিগারেট খান বা স্মোকার তাকে যে মাদকাসক্ত বলা হয় তা না। কিন্তু এটা তো নেশাই। কারণ মানুষ তো সিগারেট চাইলেই ছাড়তে পারে না। তো তেমনি এভাবেও ব্যবহৃত হয়ে থাকে। তামাকের আরো ব্যবহার রয়েছে। যেমন তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে গুল, যেটা আমাদের দেশের নিম্নবিত্ত শ্রেণীর মাঝে বা গ্রামের মানুষের মাঝে এটার একটু ব্যবহার দেখা যায়। দাঁতের মধ্যে লাগিয়ে রাখে। তো ওইটা একটা সেনসেশন দেয়। এটা যদি ভয়ংকর খারাপ, ক্যান্সার হয় আস্তে, আস্তে। তো সেটা সেভাবে দেখা যায়। তামাক আর কিভাবে? মানুষ যারা জর্দা খায়, জর্দা দিয়ে পান খায়। জর্দার মধ্যে তো তামাক থাকে। জর্দার মধ্যে তামাক থাকে না? তো ওই তামাকটার কারণে কি হয়? ওটার কারণে বারবার ভাল লাগে তো এটা তার খাইতে। কারণ তামাকের মধ্যে তো নেশা আছে। আরেকটা বিশ্রী খাবার আছে, যেটা আমরা ইন্ডিয়াতে দেখি। বাংলাদেশের মানুষ এত নিকৃষ্ট জিনিস দিয়ে নেশা করে না। সেটা হলো গুটকা। গুটকা হচ্ছে ওখানে মানুষ, তুমি কলকাতার রাস্তায় হাঁটতে, হাঁটতে দেখবে মানুষ এইভাবে হাতের মধ্যে এরকম, এরকম করতেছে। এটা মুখের মধ্যে দিতেছে। একটু পরপর। তারপর মুখের মধ্যে এরকম দিয়ে বসে আছে। এটা হচ্ছে একটা সেনসেশন দেয় তার মুখের মধ্যে। ভালো লাগে। যেভাবে গুল দাঁতের মধ্যে দিলে। সাধারণত যারা হচ্ছেন আমাদের কাজের বুয়া, খালা, এরা হচ্ছে গুল ব্যবহার করে। তো এই বিশ্রী প্র্যাকটিসটা বাংলাদেশে নাই, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলে আছে, পশ্চিমবঙ্গে আছে, কলকাতাতে আছে, ইন্ডিয়ার অনেক জায়গাতে আছে। এই নস্য বলো, তারপরে তোমার গুটকা বলো, এগুলোর ব্যবহার। তলব মানে কি? তলব শব্দের অর্থ হচ্ছে ডাকা।
যেমন আমি বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস স্যার আজ শাহির ভাইকে তলব করেছেন, মানে শাহির ভাইকে ডেকেছেন। পুঁথি, পুঁথি মূলত বোঝানো হয় পুস্তক, যদিও এখানে হাতে লেখা বই বোঝানো হয়েছে, কিন্তু পুঁথি বলতে মূলত বোঝানো হয় পুস্তক। ঠিক আছে, যে পুঁথি, বই, পুঁথি মানে মূলত বই বোঝানো হয়, আর কিছু না। নকল, নকল মানে কি? নকলের অনেকগুলো অর্থ থাকতে পারে। যেমন একটা হতে পারে, ধরো আমি বললাম যে আমার এই সেটটা আসলে একটা নকল ফোন। আবার আমি বললাম যে পরীক্ষায় নকল নিয়ে যেও না। বা আমি বললাম যে একটা নকল স্মার্টফোন ব্যবহার করার চেয়ে এই ধরনের বাটন ফোন ব্যবহার করা ভালো, এই ধরনের বাটন ফোন ব্যবহার করা ভালো। তো নকল শব্দটার একটা অন্যতম অর্থ হচ্ছে কোনো কিছুর অনুলিপি, বা বাংলায় আমরা জিনিসটাকে আরো সুন্দর করে পারার চেয়ে ইংলিশে পারি, সেটা হলো কপি। পরীক্ষায় কেউ নকল নিয়ে গেল, ওইটা কি অনুলিপি, কপি করে নিয়ে গেল যে মূল লেখাটা ওখান থেকে, তাই তো? পর্বত প্রমাণ মানে কি? পর্বত মানে তো বুঝলাম পাহাড়, প্রমাণ মানে হচ্ছে, প্রমাণ শব্দটা দিয়ে মূলত বোঝায় হচ্ছে সমান। প্রমাণ শব্দটা দিয়ে কি বোঝায়? প্রমাণ শব্দটা দিয়ে বোঝায় সমান। পর্বত প্রমাণ মানে হচ্ছে পাহাড়ের সমান। পারিতোষিক মানে কি? পারিতোষিক মানে হলো গিয়ে পারিশ্রমিক কিংবা পুরস্কার। পারিতোষিক মানে কি? পারিশ্রমিক কিংবা পুরস্কার। খবরদারি মানে কি? খবরদারি হচ্ছে একটা কোনো কিছুকে দেখাশোনা করা, দেখভাল করা, বা আসলে দেখভাল করার চেয়ে তত্ত্বাবধান করা শব্দটা আরো ভালো আসে। ধরো তোমাদের বাসায় ছাদ ঢালাই হচ্ছে, এখন সেখানে খবরদারি করছে কে? ধরলাম তোমার বাবা বা তোমার মা, কিংবা অন্য কেউ, তোমার ভাই বোন, বা ধরো তোমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে খবরদারি করতে, অর্থাৎ মিস্ত্রিরা ঠিক মতো সেখানে সব কাজকর্ম করছে কিনা। তাহলে তুমি এখানে কি করছো? তুমি এখানে তত্ত্বাবধান করছো। পলিশ মানে কি? যে জুতা পালিশ করা, চকচক করা। এমন তনখা, এই শব্দগুলো একদমই অপ্রচলিত, এখন আমরা ব্যবহার করি না। তনখা মানে হলো টাকা বা মুদ্রা। ধূর্তুত মানে কি? হুড়া, হুড়া শব্দের অর্থ হলো চাচা। যদিও আমাদের আমরা কিন্তু কাকাই বলি, যদিও কাকা শব্দটা আমরা মূলত পশ্চিমবঙ্গে শুনতে পাই, বাংলাদেশের মানুষ চাচা বলে বা চাচ্চু বলে, কিন্তু আমাদের দিকে অর্থাৎ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, স্পেশালি আমাদের চাঁদপুরে আমরা কিন্তু কাকা বলি বাবার ভাইকে, নিজের বাবার ভাইকে কিন্তু আমরা কাকা বলি। খুড়তুতো, খুড়া মানে কাকা বা চাচা, খুড়তুতো মানে চাচাতো, চাচাতো ভাইকে বলে খুড়তুতো ভাই। মাসতুতো মানে কি? মাসতুতো হচ্ছে মাসি, মানে কি? মাসি মানে হচ্ছে খালা, মাসতুতো মানে হচ্ছে খালাতো। কোঠা, কোঠা মানে কি? এটা হচ্ছে বালাখানা। বালাখানা এত চিন্তার কিছু নেই যে বালাখানা শব্দের মানে কি, এটা হচ্ছে পাকা ঘর বা প্রাসাদ, এটাকে বলা হয় কোঠা। যে দালান কোঠা, দালান কোঠা শব্দটা শুনেছো না? ওখান থেকে এসেছে। ঠিক আছে, দালান মানে কি? বিল্ডিং, কোঠা মানে কি? পাকা ঘর। এখন আমরা আসলে এই 2025 সালে এসে হয়তো বা পাকা ঘর, কাঁচা ঘর এগুলোকে অতটা আলাদা করতে পারি না, কারণ এখন বেশিরভাগ ঘরই পাকা ঘর। কিন্তু একসময় তো ছিল কাঁচা ঘর, পাকা ঘর, এখনো কাঁচা ঘর আছে, কিন্তু পাকা ঘরটাই এখন বেশি। এখন তুমি কয়টা মাটির ঘর দেখবা, বা তুমি কয়টা ঘরই বা দেখবা, গ্রামে গঞ্জেও দেখবা যে ভুরি ভুরি তোমার টিন শেড বানানো, বা টিন শেড না বানালেও দেখবা যে উপরে ছাদ ঢালাই দিয়ে দিয়েছে। বাট সব কথার এক কথা হচ্ছে যে আগের মতো ওইরকম আর নাই। নিন্দুক মানে যে হচ্ছে নিন্দা করে। তদারক করা মানে কি? মানে হচ্ছে আমি একটু আগে যেটা বলেছি, খবরদারি, তত্ত্বাবধান করা, এটা আর তদারক একই শব্দ, মানে একটা একটা সিনোনিম আর কি। তদারকি করে, বলে না তদারকি করছে কাজটা, কাজটা তদারকি করছে মানে কি? ওই যে দেখভাল করছে। যে উদাহরণটা দিলাম, ধরো ছাদ ঢালাই দেওয়ার যে উদাহরণটা দিলাম, স্বয়ং মানে কি? স্বয়ং মানে হচ্ছে নিজ। যেমন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রোজাদারের পুরস্কার তিনি নিজে দেবেন। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মানে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন। অমাত্য শব্দের অর্থ কি? অমাত্য শব্দের অর্থ মন্ত্রী। এই শব্দটা মূলত আমরা ব্যবহার করতে দেখি যখন রাজা বাদশার কাহিনী বর্ণনা, আমরা সাধারণত এই শব্দটার ব্যবহার বেশি দেখি। যেমন ধরো রাজ অমাত্য, মানে ওই রাজ্যের যিনি অমাত্য বা মন্ত্রী ছিলেন। কিন্তু এখন তো আমরা শুনি না, আমরা কি ধরো বলি যে অমুক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তমুক, যে আইন অমাত্য পালাতে গিয়ে ধরা খেয়েছেন সালমান এফ রহমানের সাথে, আমরা যেটা বলি না, আমরা বলি আইন মন্ত্রী বা এরকম। মানে আমরা তো এখন অমাত্য শব্দটার ব্যবহার করি না। তুরি, তুরি মানে কি? আমি দেখাবো, তুরির ছবি আমি রেখেছি,
এটা এক ধরনের বাদ্যযন্ত্র। এটাকে রণসিঙ্গাও বলা যেতে পারে, কিন্তু রণসিঙ্গা এটা কেউই বলে না এখনকার দিনে। তো হুদাই আমি এটা দিছি বাংলাটা, এটা দরকার নাই। এটাকে বিউগলের সাথে তুলনা দিতে পারো, তুরি। এটা হচ্ছে বিউগল যেমন বাজায় না, প প প প প প প প প প, এই ফু দিয়ে বাজায়, সেই বিউগলের মতো আর কি। এটাকে বলা হয় কি তুরি। ভেরি, এটাও হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। ঢাক, ঢাকের সঙ্গে এটার মিল বা ঢাকের মতোই আর কি এটা, বা ঢাককেই ভেরি বলা হয়ে থাকে। ভেরি হচ্ছে ঢাক আমরা কোথায় দেখতে পাই? মূলত আমরা পূজার সিজনে বেশি দেখতে পাই। যারা সনাতন ধর্মাবলম্বী তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে ঢাকের ব্যবহারটা অনেক দেখা যায়। দেউড়ি মানে কি? সদর দরজা। দেউড়ি খুব ইম্পর্টেন্ট একটা লাইন। দেউড়ি, দেউড়ি, দেউড়ি মানে কি? দেউড়ি মানে হলো গিয়ে সদর দরজা। আলগা করগো খোপার বাঁধন দিল ওহি মেরা ফস গাই, ওই গানের মধ্যে একটা লাইন আছে কিন্তু, দেহেরও দেউড়িতে বেড়াতে আসে, দেহেরও দেউড়িতে বেড়াতে আসিয়া, দেহেরও দেউড়িতে বেড়াতে আসিয়া। দেউড়ি মানে কি? দেউড়ি মানে হচ্ছে সদর দরজা। এটাকে বলা হয় কি দেউড়ি বা ফ্রন্ট ডোর। জগঝম্প, এটা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। এটাও অনেক সাউন্ড করে ঢাকের মতো। এটাকে বলা হয় আরো একটা নাম, জয় ঢাক। তদারক, তদারক নবিশ। তদারকি মানে কি? খবরদারি মানে কি? একই জিনিস, তত্ত্বাবধান করা। তো যিনি হচ্ছেন এই কাজ করেন তাকে বলা হয় তত্ত্বাবধানকারী অথবা তদারক নবিশ। ভদ্র দস্তুর মতো, এটা মানে কি? ভদ্র দস্তুর মতো মানে হচ্ছে শিষ্ট প্রথা অনুযায়ী। ভদ্র দস্তুর মতো মানে হচ্ছে গিয়ে শিষ্ট প্রথা অনুযায়ী। শিষ্ট প্রথা অনুযায়ী। রোমাঞ্চ মানে কি? শিহরণ। ধরো রোমাঞ্চিত, রোমাঞ্চকর এক ভ্রমণ, রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণ। তো এটাকে কি শিহরণ মানে একদম, মানে একটা খুব এক্সাইটিং কিছু এমন। সড়কি, সড়কি মানে হচ্ছে বর্ষা বা বল্লম। সড়কি মানে বর্ষা বা বল্লম। এটা কোথায় ব্যবহৃত হয়ে থাকে? নর্মালি এটা যদিও মাছ ধরতে ব্যবহৃত হয়ে থাকে, শুধু মাছ ধরতে না, এটা যুদ্ধে টুদ্ধে মানুষকে মারতেও এটা ব্যবহৃত হয়ে থাকতো আগেকার যুগে। কোতোয়াল, কোতোয়াল মানে কি? কোতোয়াল মানে হচ্ছে প্রহরী বা নগর রক্ষক। এখন আমি চ্যাটটা ওপেন করি এবং বলতে চাই, তোমরা কে কে কোতোয়ালি থানা দেখেছো? তোমরা এখন চ্যাটে জানাও তো, কোতোয়ালি থানা এটা কে কে দেখেছো? এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো, কোতোয়ালি থানার নামটা কিভাবে এখান থেকে আসলো। কোতোয়ালি থানা, কে কে দেখেছো কোতোয়ালি থানা? হুম, অ্যান্সার দাও। এখন এটা ছাড়া অন্য কোনো কথা বলবা না। হাওয়ার ইউ টাওয়ার ইউ টাইম না এটা। নামাজের বিরতিটা কখন দিবে একটু বইলো তো। আচ্ছা, তো আমরা এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোতোয়ালি থানা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা চ্যাটটা পোস্ট করে দিচ্ছি। আমি এখনই নামাজের ব্রেক দিচ্ছি, একটু সময় দাও। কোতোয়ালি মানে হচ্ছে তোমার কোতোয়ালি থানা, এই কোতোয়াল থেকেই এসেছে এটা। আমরা হাপর এবং থাহর এখান থেকে শুরু করব। আমরা এখন একটু নামাজের বিরতি দিচ্ছি। আমরা তোমাদেরকে নামাজের বিরতি দিচ্ছি 6:35 পর্যন্ত দিলে, ক্লাসটা কয়টা পর্যন্ত? 7টা পর্যন্ত না? ও আচ্ছা আচ্ছা, তাহলে 6:35 এর বেশি দেওয়া যাবে না। আজকের ক্লাসটা কিন্তু আমার কাছে চমৎকার লাগছে তোমাদেরকে পড়াতে। তোমরা অবশ্যই আসবা। আমরা এতক্ষণ ধরে জাস্ট গ্রাউন্ড রেডি করলাম। আমরা এরপরেই চলে যাবো আমাদের মূল আলোচনায়। আমাদের গল্পটা পড়ানো শুরু করবো। হুম, 6:35 পর্যন্ত আমাদের বিরতি। ইনশাল্লাহ ঠিক 6:35 দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে।
শুরু করি আমরা। হ্যাঁ, শুরু করি। ঠিক আছে? ওকে। আমরা লাস্ট ছিলাম যে হাপর এই শব্দের থেকে আমাদের শুরু হবে আরকি। চুল্লিতে বাতাস দেওয়ার জন্য নল জন্ধুই কেন নল জন্ধু না, নলযুক্ত থলি আরকি। মূলত এটা আসলে হাপরটা ব্যবহৃত হয় যারা হচ্ছে তোমার লোহার জিনিস দিয়ে বিভিন্ন অনেক কিছু বানায়, তাই না? যাদেরকে আমরা বলি কামার কুমোরের কথা আমরা শুনেছি। সেই কামার যারা হচ্ছে ধরো বটি, দা, অনেক রকম অস্ত্র বানাতে পারে, নানা কিছু বানায়। এরা মূলত হাপড়টা ব্যবহার করে। হাপড় দিয়ে তারা ওই হাওয়াটা দেওয়ার জন্য তখন আগুনটা আরো বেড়ে যায়, তাপটা আরো বেড়ে যায়। এটা আরকি। ঠাহর শব্দের অর্থ হচ্ছে টের পাওয়া। যেমন ধরো আমি ঠাহর করতে পারি পাশের রুমে কোনো মানুষ আছেন। কিশলয় মানে হচ্ছে গাছের কচি পাতা, আর মুকুলিত মানে যেটা হচ্ছে অর্ধেক ফুটেছে এমন, বা ধরো কুঁড়িতে পরিণত হয়েছে এমন একটা, মানে যেমন ধরো আমের মুকুল, এটাকে বলতে পারো তুমি যে যেটা অর্ধেক ফুটেছে বা কুঁড়িতে পরিণত হয়েছে, আম তো তুমি এখনো পাও নাই, ওটাকেই বলা হতে পারে মুকুলিত। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে। আমরা তোতা কাহিনী গল্পটা স্টার্ট করব রবীন্দ্রনাথ ঠাকুরের। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে অল্প কিছু কথা আমরা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে অল্প কিছু কথা বলার আগে আমি তোতা কাহিনী গল্পটাই না হয় প্রথমে শুরু করে দিই, তারপরে না হয় রবি ঠাকুর নিয়ে কিছু কথা বলা যাবে। এক যে ছিল পাখি, সে যে ছিল মূর্খ। এক যে ছিল পাখি, সে যে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না। গান গাহিত মানে সে গান গাইতো, শাস্ত্র পড়িত না মানে সে বই টই পড়তো না, বা তার আলাদা করে ওইরকম কোনো জ্ঞান ছিল না। উড়িত, লাফাইতো, কিন্তু জানিত না কায়দা কানুন কাকে বলে। মানে কোনো নিয়ম কানুন জানতো না। উড়তো, লাফাতো ঠিক আছে, কিন্তু ওইরকম ভালো মন্দ জানার কোনো অবস্থা তার মধ্যে নেই। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারের লোকসান ঘটায়। মানে রাজহাটে বলতে বোঝাচ্ছে সেই রাজ্যের যে হাট বা বাজার, সেখানে ফলের বাজারে লোকসান ঘটায়। তার কারণ এই পাখিটা তো কোনো কাজে আসে না, কিন্তু ঠিকই তো ফল খেয়ে শেষ করতেছে। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? উক্ত জীব মানে হচ্ছে এই জীবের, উক্ত মানে এই জীবের মানে ওই পাখিটার অবিদ্যার কারণ কি? অবিদ্যা বলতে এই যে পাখিটার মধ্যে যে মূর্খতা আছে বা কিছু অজ্ঞতা আছে, এটার কারণ কি জানতে চাচ্ছে। সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। আচ্ছা, সবার আগে এটা দরকার, ওকে খাঁচা বানিয়ে দিতে হবে। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। রাজপণ্ডিত মানে সেই দরবারে যারা পণ্ডিত ছিলেন বা সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিলেন। আজকের দিনের বুদ্ধিজীবীদের সাথে তুমি এটাকে তুলনা করতে পারো। ধরো আমাদের অর্থ মন্ত্রণালয়ের কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে হবে, বা ধরো প্রধানমন্ত্রী, এখন তো প্রধানমন্ত্রী নাই দেশে, ধরো প্রধান উপদেষ্টা কোনো একটা সিদ্ধান্ত নেবেন, তিনি দেশের খুব জ্ঞানী কোনো অর্থনীতিবিদকে ডাকলেন, তুমি তাকে বুদ্ধিজীবী বলতে পারো। তিনি কোনো একটা আইডিয়া দিলেন, যে আইডিয়াটা দেশে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে, তাকে ধরো, আমি বলছি না তাকে খুশি হয়ে কিছু দিচ্ছে, ধরো বললাম যে তাকে খুশি হয়ে একটা সম্মানই দেওয়া হলো। এটা এখন তুমি তো এটাকে বলতে পারো না, তাকে মজুরি দেওয়া হলো, বা তাকে বেতন দিল, তাকে পারিশ্রমিক দিল। একইভাবে তাদেরকে এরকম দক্ষিণা দেওয়া হতো। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল, শ্যাকরাকে যে হচ্ছে স্বর্ণকার, সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল ওই খাঁচার ওখানে। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ। হদ্দমুদ্দ মানে হচ্ছে যতটুকু চেষ্টা করা যায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কেহ বলে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল। শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল, মানে রওনা দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, নস্য লইয়া কেমন, ধরো যদি এমন হতো যে পণ্ডিত একটা সিগারেট নিয়ে টানতে টানতে শেখাচ্ছে, এমন আর কি, নস্য নিয়েছেন তিনি। নস্য নিয়েছেন, একদিকে একটু নেশা করছেন, আরেকদিকে তিনি বলছেন অল্প পুঁথির কর্ম নয়, মানে এটা অল্প কোনো একটা বইয়ের ব্যাপার নয়, অনেক সময়ের ব্যাপার, অনেক বইয়ের ব্যাপার পাখিকে এরকম শিক্ষা দেওয়া। ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন। তলব মানে খোঁজ। তো পুঁথি লিখক বলতে যারা বই লেখে, তাদের খোঁজ করলেন, এই লেখকদের। তারা
পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। নকলের নকল করিয়া কেন? তখন যারা বই লিখেছেন ওই তাদের দিয়েই ওটাকে আবার লেখানো হয়েছে। কারণ তখন তো আর আজকালকার যুগের মতো এরকম প্রেস ছিল না। যদিও এটা রবীন্দ্রনাথ তার সময়ে লিখেছেন, কিন্তু এটার যেই মানে এমন বর্ণনায় তিনি লিখেছেন যে এটা হয়তোবা তার জন্মেরও কয়েকশো বছর আগের লেখা। যখন ওইভাবে প্রেস ছিল না, চাইলেই এত বই ছাপানো যেত না। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ মানে পাহাড়ের সমান করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। মানে সাবাস, আর যেন বিদ্যা ধরছে না, মানে বিদ্যার জায়গা হচ্ছে না। লিপিকরের দল, লিপিকর কি? যারা হচ্ছে লিখে, মানে এই যে লিপিকর বলতে যারা হচ্ছে যে বইগুলোকে কপি করছে তাদেরকে বলা হচ্ছে পারিতোষিক মানে পারিশ্রমিক লইল। বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। বলদ বোঝাই করিয়া বলিতে মূলত বোঝাচ্ছে বলদের পিঠে সেই এতই পারিশ্রমিক পেয়েছে তারা, ওটা একা একা নেওয়া সম্ভব নয়। বলদের পিঠে করে সেই পারিশ্রমিক নিয়ে তারা তাদের ঘরের দিকে রওনা করলো। তাদের সংসারে আর টানাটানি রহিল না। স্বাভাবিক, যদি এত টাকা কেউ পায়, এখন যদি তুমি হঠাৎ করে ১ কোটি টাকা পাও বা যদি তুমি ৫০ লাখ টাকা পাও, তাহলে যদি তোমার পরিবারে কোনো অর্থনৈতিক টানাটানিও থেকে থাকে, ওটা তো আর থাকবে না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। তারা মানে ভাগিনারা অনেক খবরদারি করতো, কারণ খাঁচাটা তো অনেক দামি। মেরামত তো লাগিয়াই আছে। এটা একটু পরপরই আবার কয়েকদিন পর এটা মেরামতও করা লাগে। তারপরে ঝাড়া, মোছা, পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। ঝাড়া হয়, মোছা হয়, এত দামি একটা খাঁচা দিন শেষে পালিশ করা হয় এই খাঁচাটাকে। তো এই এত আয়োজন দেখে, ঘটা দেখে সবাই বলছে, উন্নতি হইতেছে, উন্নতি হচ্ছে। লোক লাগিল বিস্তর, অনেক মানুষ লাগলো এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। মানে কাজে অনেক মানুষ নিয়োজিত হলো, তারপর সেই মানুষগুলো ঠিকমতো কাজ করছে কিনা ওই মানুষ আর ওটার জন্য আরো মানুষ নিয়োজিত হলো। তারা মাস মাস মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা মাস মাস মানে মাসের পর মাস মুঠা মুঠা মানে মুঠ মুঠ ধরে তনখা মানে টাকা পেয়ে সিন্দুক বোঝাই করলো। সিন্দুক কি? এখনকার দিনে এটা ব্যবহার হয় না। আগেকার দিনে মানুষ এটা করতো। এখন আমরা লকার যেটাকে বলি, এটাকে আসলে সিন্দুক বলা যায়। মানে যেখানে তারা স্বর্ণালংকার বা দামি জিনিসপত্র রাখতো আরকি তাদের ঘরের মধ্যে, বোঝাই করলো। তারা এবং তাদের মামাতো, খুড়তুতো মানে চাচাতো, মাসতুতো মানে খালাতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। মানে হচ্ছে কোঠা বালাখানায় বলতে মূলত বোঝানো হচ্ছে কোঠা মানে হচ্ছে, বালাখানা মানে হতা মানে পাকা বাড়ি। সেখানে তারা রীতিমতো পাকা বাড়ি-টাড়ি বানিয়ে সেখানে গদি পেতে বসলো। মানে একদম সিট পেতে তারা মানে আরাম-আয়েশ করছে তারা। কারণ টাকা তো আসছে অঢেল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। সংসারে বলতে এখানে বোঝাচ্ছে জগতে বা পৃথিবীতে। অন্য অভাব অনেক আছে, কিন্তু নিন্দুক যথেষ্ট আছে। মানে নিন্দুকের কোনো অভাব নাই। অর্থাৎ একটা জিনিসকে খারাপ বলবে এরকম মানুষের অভাব নাই। এটা বাঙালির মধ্যে তো অনেক বেশি। তুমি যাই করো, এটা আজকের দিনে মনে রাইখো। আমি একটা কথা বললাম, আমি জীবনে আমার সাথে তোমার কোনোদিন মানে দেখা হোক না হোক, তুমি ক্লাস করো আর না করো, বা আমি বেঁচে থাকি বা তুমি বেঁচে থাকো, তুমি কথা শুনবাই। বাংলাদেশী এমন একটা, বাঙালি এমন একটা জাতি, কথা শুনবাই তুমি। ভালো করলেও কথা শুনবা, খারাপ করলেও কথা শুনবা, কিছু না কিছু তুমি শুনবাই। এটা হচ্ছে বাঙালির একটা অভ্যেস। এটা বাঙালির অভ্যেস। কথা তোমাকে শুনতেই হবে। কথা তোমাকে শুনতেই হবে। তাই সবচেয়ে ভালো হচ্ছে ইগনোর করা বা পাত্তা না দেওয়া। কারণ বাঙালি এমন একটা জাতি যে অতিথি পরায়ণ সবকিছুই ঠিক আছে। প্রচন্ড হিংস্র, প্রচন্ড পরশ্রীকাতর জাতি কিন্তু। মানে অন্যের ভালো দেখে অসুস্থ হয়ে যায়। এরকমটা হয় কিন্তু। তোমার অনেক গ্রামের খালাতো বা অনেক গ্রামের দূর সম্পর্কের চাচা বা এমন সেমন আত্মীয়, দূর সম্পর্কের এক খালু তোমাদের এলাকার দেখবা সারা বছর কোনো খোঁজ নাই। তোমার পরীক্ষার যখন রেজাল্ট হয় তখন খোঁজটা নেয়। খোঁজটা মূলত নেয়া তোমার ভালোর জন্য না, তোমাকে বা তোমার প্যারেন্টস কে একটা খোঁটা দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা খুব কমন টেনডেন্সি আমাদের দেশের মানুষদের মধ্যে। তো এটা তুমি আজীবন দেখবা, আজীবন দেখবা। ভালো যাই করো সেখানেও দেখবা নিন্দা করছে। নিন্দা করছে, নিন্দা করবেই। মানে নিন্দুক যথেষ্ট থাকবেই। আমাদের দেশের এটা একটা সাধারণ বিষয়। তুমি আমাদের সরকার ব্যবস্থার দিকেই দেখো না। আমাদের মানে ফ্যাসিজম দিয়ে ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ দেশটাকে লুটে-পুটে ধ্বংস করে রেখে গেছে। ইউনূস স্যার যতটুকু সম্ভব চেষ্টা করছে। এই লোকটার তো পাওয়ার কিছু নাই। বাংলাদেশে পলিটিক্স করে, বাংলাদেশের পলিটিশিয়ানদের একটা বড় অংশ ধান্দাবাজি করার জন্য, চুরি করার জন্য। এই লোককে বাংলাদেশের পলিটিশিয়ান হয়ে উনার কি যায় আসে? ভাই এই লোক অলরেডি নোবেল পাওয়া। সারা পৃথিবীতে উনার মতো এত ফেমাস মানুষই কম আছে। আমি
মাসখানেক মানে জাস্ট রোজার কয়েকদিন আগে যে আসলাম, শ্রীলঙ্কাতে অনেকদিন ছিলাম, ২ সপ্তাহের মতো। আমি এমন কোনো দেশের মানুষ পাইনি। ওখানে অন্তত আমার ১৮-১৯ টা দেশের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এমন কোনো মানুষ পাইনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে না। বাংলাদেশের অন্য কোন পলিটিশিয়ানকে কে চিনে? ইয়েস, বঙ্গবন্ধু ওয়াজ ফেমাস। বঙ্গবন্ধু কখনোই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ফেমাস না। বা গ্লোবাল এরিনাতে তার এত ইমপ্যাক্ট কখনোই ছিল না। মানে শেখ মুজিবের। তো উনার সকল স্বাভাবিক বিষয়াদি নিয়েও তো মানুষ নিন্দা করতেছে। এটা একটা স্বাভাবিক বিষয়। এটা মানুষের বৈশিষ্ট্য। আর বাঙালির মধ্যে এই বৈশিষ্ট্য অনেক প্রবল। কথা তোমাকে শুনতেই হবে। ভালো করলেও মানুষ বলবে, খারাপ করলেও মানুষ বলবে। কারণ এই কথাই বলতে পারে জাতিটা। আর তেমন কিছু করতে পারে না। কাজ বাদ দিয়া কথাই বলতে পারে শুধু। নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। এতদিনে তারা কাজের একটা কথা বলছে যে কোঠা। তাহলে এটাকে বলতে পারি কোঠা। আগেকার দিনের একটা কোঠার ছবি দেখালো। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের, ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। ভাগিনাকে উপহার হিসেবে সোনার হার দিয়ে দেওয়া হলো। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। মানে রাজা নিজেই দেখবেন যে কেমন ভয়ঙ্কর বেগে শিক্ষা চলছে। এটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ আমাদের রাজরাজরাদের যে আচার আচরণ ছিল ওটাকেও কিন্তু ফুটিয়ে তুলেছে। রাজার কি এটা নিজের পকেটের টাকা? এগুলো তো দেশের বা মানে ওই রাজ্যের জনগণের অর্থ থেকেই আসে। যাকে যা ইচ্ছে হলো দাও স্বর্ণ, দাও হীরা, দাও জহরত। আমাদের মধ্যে এখনো এই অভ্যাস আছে। আমরা কেন হতে চাই বিসিএস ক্যাডার, আর্মি অফিসার? আর্মি অফিসার হওয়াটা কোনো দোষের নয়, বা বিসিএস ক্যাডার হওয়া কোনো দোষের নয়, বরং এগুলো অনেক সম্মানের চাকরি। বেশিরভাগ সময় আমরা হতে চাই এগুলো যাতে আমরা পাওয়ার দেখাতে পারি। তুই জানোস আমি কে? তুই জানোস আমি কে? বা ক্ষমতার অপব্যবহার করতে পারি। ক্ষমতার ব্যবহার না। ক্ষমতার ব্যবহার করলে তো আমি যেগুলো সরকার আমাকে করতে আদেশ দিয়েছে বা আমাকে দেবার মানে ক্ষমতা প্রণয়ন করেছে ততটুকুই। কিন্তু না, ক্ষমতার পূর্ণ অপব্যবহার আমরা করতে চাই। এজন্যই ওই রাজা চলে গেলেও এখনো আমাদের এখানে রয়ে গেছে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের আচার আচরণও সেই রাজাদের চেয়ে কোনো অংশে কম নয়। ১২টায় অফিস আসি, ২টায় টিফিন, ৩টায় যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়, নিপাট নির্দ্বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি। কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে ৪টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী। আমার লেখা না এটা। এটা শ্রীমান নচিকেতার লেখা। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ ঘণ্টা। যখন কি করলো পাত্র, তাই পাত্র মিত্র অমাত্য লইয়া মানে সবাইকে নিয়ে শিক্ষাশালায় রাজা নিজে এসে উপস্থিত। দেউড়ির কাছে মানে দরজার কাছে অমনি বাজিল শাঁখ। শাঁখ বাজলো, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, এগুলো সবগুলো বাদ্যযন্ত্র। তুরি, ভেরি, দামামা, কাশি, বাঁশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া, এই যে টিকি, পণ্ডিতের জল্পে একটু চুল থাকে, মন্ত্র পাঠে লাগিলে। দেউড়ি এটাকে বলতে পারো। এটাকে বলতে পারো ভেরি, বিউগলের মতো। এটাকে বলতে পারো জগঝম্প, ঢাকের মতো। এটাকে বলতে পারো তুরি, অনেকটা সানাইয়ের মতো। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুতো, খুড়তুতো এবং মাসতুতো ভাই জয়ধ্বনি তুল্য। ভাগিনা বলিল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নয়, মানে প্রচুর খরচ হয়েছে। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল। বলিন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় না। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিটাকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটা দেখা চাই। দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ফাঁসা হইতেছে, খাওয়ানো হচ্ছে। গান তো বন্ধই, পাখিটার চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। বোঝা মানে বন্ধ। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়, মানে ভয় হয়, এই কি অবস্থাও চলছে। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, এটা কানমলা সর্দার নাম। নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান
লইয়া দেওয়া হয়। কানমলা সর্দার কেন? এটা একটা ওই পানিশমেন্টটা দিত কানমলা সর্দার, সে কান মলে দিত। নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো মানে যতটুকু সম্ভব আধমরা হইয়া আসিল। স্বাভাবিক, এভাবে চলতে থাকলেও তো বেঁচে আছে এটাই বেশি। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে মানে পাগলের মতো পাখা ঝাপটায়। এমনকি একেক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল যে পাহারাদার, সে বলল এ কি বেয়াদবি। তখন শিক্ষা মহলে হাপর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মানে রাজার যারা আশেপাশের লোক মুখ হাঁড়ি করিয়া ভার করে মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। পাখিদের যে আক্কেল নয় শুধু এমন না, তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। এক হাতে কি নিল? এক হাতে নিল তারা কলম, আরেক হাতে নিল সরকি। এটা নিয়ে কামারের পসার মানে তার অবস্থা বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন, মানে একদম তাকে মেডেল টেডেল দিলেন। আর কামারের পসার বাড়িয়া মানে তার জিনিসপত্র বেড়ে এমনকি কামার গিন্নি, কামারের যে বউ, তার গায়েও সোনাদানা চড়িল। কারণ এমন নানা কাণ্ড করছে উদ্ভট, এবং এই কাণ্ডগুলো যারা করছে, এই যে হাপর, এটাকে বলে হাপর। এই যে টানছে এরকম ভাবে, তখন ধোঁয়া দেয়, ধোঁয়া না বাতাস দেয়, এই তখন আগুনটা আরো বাড়ে। এটা হচ্ছে কোতোয়াল বলা হতো এই সময়ে, যারা হচ্ছে তোমার এই পাহারা দিত। সরকি, এটা কি যে সরকি বললাম কারণ কোতোয়াল হচ্ছে সরকি নিয়ে আছে এখানে। কি সরকিটা কি, যে এরকম মানে সে ধরো কেউ আসতে নিলে বা পাখিটা পালাতে নিলে কেটে দিয়ে আঘাত করল, পাখিটা মরিল। কোনো কালে যে কেউ তার ঠাহর করিতে পারেনি, কেউ বুঝতে পারেনি। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল মানে নিন্দুক যে সে হচ্ছে লক্ষ্মী ছাড়া, মানে সে হচ্ছে লক্ষ্মী ছাড়া বলতে বোঝাচ্ছে নিন্দুকের মধ্যে ভালো কোনো গুণ টুন নাই। লক্ষ্মী ছাড়াও ও রটাইলো মানে ওটা সব জায়গাতে ছড়াইলো, পাখিটা মারা গেছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন মানে জিজ্ঞাসা করলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। পাইক পেয়াদা বলতে এরা হচ্ছে ওই যারা হচ্ছে তোমার আলটিমেটলি রাজার যে পাহারাদার বা ওর যে বাহিনী, এরাই আর কি। ঘোড়সওয়ার যে হচ্ছে ঘোড়ায় চড়ে যে রাজার বিভিন্ন কাজ করত। রাজা পাখিটাকে টিপিলেন, সে হা করিলে না, ভূ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশে আকুল করিয়া দিল। এই ছিল আমাদের আজকের গল্প। আমি ছোট করে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে একটু বলবো, তারপরে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, তারপরে আমাদের আজকের ক্লাসটা শেষ। আর আজকের ক্লাসে আমি এইচডব্লিউ আছে, এটা আমি আগেই দিয়ে রাখি। তোমরা অবশ্যই এই এইচডব্লিউ গুলো তোমাদের গ্রুপে পোস্ট করবা। যারা যারা গ্রুপে অ্যাড হয়ে নাই তারা তোমাদের কোয়ার্টার নাম্বার এবং ক্লাসের নাম লিখে সার্চ করলে তোমরা গ্রুপটা পেয়ে যাবা। তারপরে যদি সমস্যা হয় 16780 তে কল করবা। এই দেখো এখানে কি এই দুইটা তোমার প্রশ্ন দেওয়া আছে, উত্তরটা পরে দেখবা, আগে নিজের মতো করে লিখবা, লিখে ছবি তুলে অবশ্যই তোমার আব্বু বা আম্মুর মোবাইল দিয়ে পোস্ট করবা। আমি কিন্তু এটা দেখবো, দেখে এটা মার্কিং করবো, তোমরা তোমাদের গ্রুপে পোস্ট করবা। আর আহ পরে তোমরা উত্তরটা মিলিয়ে নিবা যে উত্তরটা কেমন হতে পারে, তার একটা আইডিয়া তখন তোমরা পাবা। চলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে একটু পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 1861 খ্রিস্টাব্দে, ইংরেজি, আর বাংলা হচ্ছে এটা 1268 বঙ্গাব্দ। তিনি জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মায়ের নাম ছিল সারদা সুন্দরী দেবী। ছোটবেলাতেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, নানা রকম আহ প্রতিভায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, মোটামুটি সাহিত্যের সব শাখাতেই তিনি বিচরণ করেছেন। 1913 সালে এশীয়দের মধ্যে সাহিত্যে তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। 1348 সালে, যেটা ছিল 22শে শ্রাবণ বঙ্গাব্দ, বাংলায় 7ই আগস্ট 1941, মাত্র 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি যেখানে জন্মেছিলেন ওই বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। তার প্রথম প্রকাশ হচ্ছে বনফুল, এটা তার প্রথম কাব্যগ্রন্থ। মাত্র 15 বছর বয়সে এটা প্রকাশিত হয়েছিল।
আর তার আরো অনেকগুলো বইয়ের নাম এখানে আমি দিয়েছি, কাব্যগ্রন্থ, উপন্যাসের নাম দিয়েছি, ছোট গল্পের মধ্যে গল্পগুচ্ছ। এই বইটা আমি তোমাদেরকে অবশ্যই পড়তে বলবো। মানে ভাষা কত সুন্দর হতে পারে, চিন্তা কত চমৎকার হতে পারে, এটার জন্য তোমাদের বয়সে গল্পগুচ্ছের চেয়ে ভালো বই আমার দেখা নাই পড়ার মতো। এবং এগুলো বেশ কিছু তার নাটকের নাম, তার প্রবন্ধ, ভ্রমণ সাহিত্য এবং তার বেশ কিছু সংকলনও রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করো, আমরা 3 মিনিট প্রশ্ন নিব, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দিব। আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানাও, একটু চ্যাটটা অন করে দাও। হ্যাঁ, যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে শিখবো জিতবো গ্রুপে আজকের ক্লাসটা নিয়ে একটা পোস্ট করে দিও। এখন বলো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আজকের ক্লাসটা কেমন লাগলো এটাই বলো। আমি কিন্তু চ্যাটটা ওপেন করে দিয়েছি। কত পেজ খুঁজে পাচ্ছি না, উম্মে জাকিয়া কোনটা খুঁজে পাচ্ছ না? সরকি মানে আমি একটু আগে দেখিয়েছি, ওটা হচ্ছে এক ধরনের ওইরকম ধরো বর্ষার মতো আর কি, সিকিউরিটির জন্য ওই সময় অস্ত্র হিসেবে ব্যবহার করতো আর কি মানুষ। তনখা মানে মুদ্রা। হ্যাঁ, থ্যাংক ইউ, আজকের ক্লাসটা ভালো লেগেছে। লেট চেষ্টা করবা না করতে, চেষ্টা করবা সবসময় ক্লাসটা লাইভে করতে। তাও যদি বাই চান্স লেট করেই ফেলো, রেকর্ডিংটা দেখে নিবা আর কি, ক্লাস জমাবা না কখনো। এটা অনলাইনে জমাইলে আর ইয়ে করা যায় না। একটু দেখো তো রাখি যে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, একটু উপরে যাও তো। এটা কি বলছো? ইর পয়ডা মানে কি মোতাসিম? আমি তুমি একটু বাংলায় লিখে দাও, আমি তোমার মানে তুমি কি বলছো আমি বুঝতে পারিনি। ঠাহর অর্থ কি? অবশ্যই ঠাহর মানুষের বুঝতে পারা। হ্যাঁ, যে ধরো আমি ঠাহর করতে পারছি, মানে বুঝতে পারছি ওই রকম কোনো মানুষ আছে এমন। চঞ্চল মানে হচ্ছে ধরো যাকে তুমি থামিয়ে রাখতে পারো না, সবসময় অনেক মুভমেন্টের মধ্যে থাকে। ধরো একটা অনেক ছোট বাচ্চা আছে না, এমন এরকম, এমন হয়। একটু উপরে উঠি। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগলো। তালুকদার এটা দিয়ে মূলত বুঝিয়েছে যে বিদ্যা দেবার চেষ্টা করেছে তার ভেতরে, তার প্রাণটাই চলে গেছে। শুধু তথাকথিত এমন বিদ্যাই তার পেটের ভেতরে আছে যে এই বিদ্যা কোনো কাজে আসে না। ট্যাকরা মানে বেশ কয়েকবার বলেছে। সাধু নাকি চলিত সাধুতে। কোতোয়াল মানে পাহারাদার। হুম, আচ্ছা, মিস হয়ে গেলেন আমাদের পরে 5 মিনিট, সমস্যা নেই, দেখে নিও ক্লাসটা। হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে খুব শীঘ্রই কোনো ক্লাসে। আমি অপেক্ষায় থাকবো তোমাদের সবার এইচডব্লিউর জন্য। তোমরা এইচডব্লিউটা অবশ্যই করে দিও, তোমাদের আব্বু বা আম্মুর মোবাইলে ছবি তুলে সেটা পোস্ট করে দিবা গ্রুপে। যদি অ্যাড না হয়ে থাকো এখনো, প্লিজ কল 16780, গ্রুপে তোমাকে অ্যাড করে নিবে। অথবা তোমার না, তোমার ক্লাসের নাম ক্লাস 7 এবং তোমার কোয়ার্টারের নাম লিখে তুমি যদি সার্চ করো ফেসবুকে, তুমি পেয়ে যাবা গ্রুপটা, ওখানেও গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। তোমাদের আমি অপেক্ষায় থাকলাম বাড়ির কাজে, যে প্রশ্নগুলো দেওয়া আছে স্লাইডের লাস্টে ওটাই বাড়ির কাজ, তোমরা এখনই পেয়ে যাবে অ্যাপের মধ্যে। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ দেখা